আমি মুগ্ধ আমরা একসাথেই এর আগেও বিভিন্ন আন্দোলনে শরীক হয়েছে, যেগুলো আমাদের কাছে যৌক্তিক মনে হয়েছে। মেয়েরা যে কপালে টিপ পরে সেই টিপের জায়গা দিয়ে গুলিটা ঢুকেছে, টিপের থেকেও ছোট হয়ে, এবং ডান পাশে কানের পিছন দিয়ে এখান দিয়ে একবারে এত বড় ছিদ্র হয়ে বের হয়ে গিয়েছে। এবং আমি ইসিজিতে নিজের চোখে দেখেছি যে একদম ফ্ল্যাট লাইন, কোনো রিয়াকশন নাই। তারপরে আমি কনফার্ম হতে পারছি যে হ্যাঁ ও আসলেই নাই। আমি শেষ পর্যন্ত আমরা গিয়ে আম্মুকে বুঝে নিয়ে আসতে হয়েছে যে যাওয়ার আগে আসলে না দেখলে সেটা একটা বড় আফসোস থেকে যাবে। আবার দম বন্ধ হয়ে আসছে, আমি কাঁদতে পারি নাই তখন। এখন তো একটু কাঁদতে পারি, তখন তো কাঁদতে পারি নাই। ওর সব থেকে বেশি পছন্দনীয় যেটা ছিল আমার, সেটা হলো ওর লিডারশিপ কোয়ালিটি। আচ্ছা, খুব ভালো একজন লিডার ছিল ও, মানে খুব সহজেই সবাইকে একত্রিত করতে পারতো। কাপটা যেখানে ছিল ওখানে আবার রেখে দিচ্ছে। তা আম্মু এসে জিজ্ঞাসা করতেছে কি রে তুই এখনো খাস নাই কেন? মুগ্ধ বলতেছে আমি খাবো না, আমার ইচ্ছে হয়েছে, কিন্তু অলরেডি খেয়ে বসে আছে। ওদের যে আর্নিং ছিল মান্থলি মিনিমাম $2,500 থেকে $3,000 ওদের। যখন আমি ওকে বিদায় দিচ্ছিলাম, ওই সিরিজটা আমার কাছে সবচেয়ে বেশি মনে পড়ে যে ও একবারের জন্য পিছনে তাকায় নাই। সুপ্রিয় দর্শক, মাই স্টোরি অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা প্রতিবার আমাদের এই অনুষ্ঠানে আমাদের একজন অতিথি থাকেন, যার সঙ্গে আমরা তার না বলা কথাগুলো বলে থাকি। আজকে আমাদের সঙ্গে যিনি আছেন, আমি মনে করি তিনি আসলে আছেন আমাদের সঙ্গে। তার আগে একটা কথা বলতে চাই আপনাদেরকে। আমাদের মনে আছে শহরের দেয়ালগুলোর কথা মনে আছে, যে দেয়ালগুলো রঙে রঙিন হয়ে গেছে। ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের যে ইতিহাস গাথা আছে প্রতিটি দেয়ালে, সেখানে একটা স্লোগান আছে, পানি লাগবে কারো? পানি। নিশ্চয়ই আপনাদের মনে পড়েছে আমি কার কথা বলছি। আমি কথা বলছি মীর মাহফুজুর রহমান মুগ্ধ। আজকে তার কথা শুনবো, তার ভাবনার কথা শুনবো। আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছেন, আমার বাঁদিকে আছেন মুগ্ধর বড় ভাই, যিনি মানে তিন ভাইয়ের যে সম্পর্কের গল্পটা, সেই সম্পর্কের গল্পটা কত মধুর হতে পারে সেটা আমি, বড় ভাই আছেন এখানে দীপ্ত, মীর মাহমুদুর রহমান দীপ্ত। তার পাশে আছেন মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান। তার পাশে আছেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। স্নিগ্ধর দিকে তাকালে আমি আসলে মুগ্ধকে দেখতে পাই, কারণ স্নিগ্ধ এবং মুগ্ধ যমজ দুই ভাই। আমার কাছে মনে হচ্ছে, একটু আগেই বলেছি যে মুগ্ধ আমাদের মাঝেই আছে, স্নিগ্ধর মাঝে আমরা মুগ্ধকে খুঁজতে পাই, এবং ওর আদর্শ, ওর চেতনা সব কিছুই আমরা দেখতে পাই। আমরা সেই বিষয় নিয়ে বিশদ আলোচনা করব আপনাদের সঙ্গে। আমি প্রথমে একটু দীপ্ত ভাইয়ের সঙ্গে জানতে চাই, এই যে বাংলাদেশে, গোটা বাংলাদেশে এখন মুগ্ধকে নিয়ে আলোচনা হচ্ছে, মুগ্ধকে নিয়ে এক্সিবিশন হচ্ছে, মুগ্ধর ছবি দেয়ালে দেয়ালে, মুগ্ধর কথা দেয়ালে দেয়ালে, কেমন লাগে? ভাই হিসেবে তো আসলে এটা গর্বের বিষয়। মানুষ জানতে পারতেছে তার সম্পর্কে, তার দেখানো পথে যদি নিজেকে উজ্জীবিত করতে পারে, সেটা আসলে ভালো লাগা কাজ করবে। কিছু জিনিস আছে যা মাঝে মধ্যে খারাপও লাগায়। আসলে কিছু খবর আসে যে কিছু মানুষ এখনো তাদের এই শহীদদের নাম ব্যবহার করে, যেমন মীর মুগ্ধের নাম ব্যবহার করে, আপু সাইদের নাম ব্যবহার করে, অন্যান্য শহীদদের নাম ব্যবহার করে এখনো জমি দখলের কিছু প্রক্রিয়া, যে একটি বোর্ড টানিয়ে রাখা তাদের নামে, যাতে সেইটুকু তাদের দখল থাকে। এই ধরনের কোনো কিছু আসলে কিন্তু তারা চায়নি, তারা চেয়েছে মানবিকতাগুলো। তো অনুরোধ থাকবে যে এ ধরনের কোনো কিছু দেখলে আসলে নিজে থেকে এগিয়ে আসা, যাতে এ ধরনের জিনিসগুলো থেকে আমাদের দেশ থেকে বন্ধ হয়, এবং মানুষ সত্যির অর্থে মানবিকভাবে পেরে উঠতে পারে, এবং একে অপরকে সাহায্য করার মাধ্যমে আমাদের জীবনগুলো সুন্দর করে চলতে পারি। না, সেটা তো ডেফিনেটলি সেই আদর্শের কথার জন্য তো আজকে তাদের রাজপথে নামা এবং তাদের এই আন্দোলন সঙ্গে শরিক হওয়া। আমি একটু যদি জানতে চাই মুগ্ধর বিষয়ে, মুগ্ধর বেড়ে ওঠা, মুগ্ধর পড়াশোনা, বা মুগ্ধ কেমন করে আসলে এই জায়গাটায় এলো। আপনার কি তিন ভাই? হ্যাঁ, আপনি বড়? জি। মুগ্ধ আর ও হচ্ছে এই প্রায়, আচ্ছা একটু মজা লাগতেছে যে ঠিক কতদিনের বড় ছোট, মানে কতদিনের, মানে কত সেকেন্ডের বা মিনিটের? আমরা আসলে সিজারে হয়েছি। আচ্ছা, তো একজনকে উঠিয়ে
রেখে আরেকজনকে উঠাতে যতক্ষণ সময়। বাহ, তো আপনারা বলতে পারেন 1 মিনিটের। 1 মিনিটের। এই যে 1 মিনিটের বড় ছোট একজনকে ট্রেতে করে এনে যখন দেখালো এবং আরেকজনকে আনতে গেল, এই যে মাঝখানে যে সময়টুকু, এর মাঝখানে যে একজন এখন নাই হয়ে গেল, কেমন লাগে আপনার অনুভূতিটা? এই অনুভূতি আসলে বলে প্রকাশ করার মতন না। মায়ের গর্ভের থেকে আমরা দুজন একসাথে, এবং আমাদের জন্ম একসাথে হয়েছে, কিন্তু মৃত্যুটা আসলে আল্লাহ একসাথে লিখে রাখে নাই। তো আমার মতন দেখতে আমারই যমজ ভাই, যার সাথে আমি মায়ের গর্ভ শেয়ার করেছি, তাকে যখন হসপিটালের বেডে ওই অবস্থায় দেখেছি, তাকে যখন আমি নিজের হাতে কবরে শুয়ে দিয়ে এসেছি, আসলে এই অনুভূতি যার সাথে না হয় সে বাদে আর কেউ এটা বুঝতে পারবে না, এবং পৃথিবীর কেউই এটা বলে ভাষায় প্রকাশ করতে পারবে না। আচ্ছা, এই যে আমি এই ঘটনাটা ঘটার আগে, মানে মুগ্ধ কি যে আন্দোলনটা তৈরি হলো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সে আন্দোলনে কি শুরু থেকেই মুগ্ধ ছিল, সক্রিয় ছিল? হ্যাঁ, মুগ্ধ শুরু থেকেই সক্রিয় ছিল, এবং বিভিন্নভাবে আন্দোলনের হেল্প বলেন বা মানুষদেরকে উজ্জীবিত করা বলেন, সব কিছুতেই তার অংশগ্রহণ ছিল। সে প্রথমে সশরীরে অংশগ্রহণ না করলো, তার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তার বিভিন্ন স্ট্যাটাসের মাধ্যমে সে চেষ্টা করেছে মানুষকে উজ্জীবিত করার জন্য। ফোন কলের মাধ্যমে তার ইউনিভার্সিটির জুনিয়রদেরকে উজ্জীবিত করার চেষ্টা করেছে। ইভেন সে যেহেতু খুলনা ইউনিভার্সিটির কনভেনার ছিল, তাদের ব্যাচের একটা ফান্ড থাকে, সেই ফান্ড থেকেও সে আন্দোলনে শরিক হওয়ার জন্য, সে ফান্ড থেকে টাকা কালেক্ট করার জন্য উদ্যোগ নিয়েছিল। বিভিন্নভাবে সে আন্দোলনে শরিক। আচ্ছা, ধরুন আমি যতটুকু জানি, মানে মুগ্ধ খুলনা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে উনি বিউপিতে সর্বশেষ অধ্যয়ন করছিলেন। তো ওনার যে কেরিয়ার, তাতে আসলে বিসিএস নিয়ে, মানে কোটা আন্দোলনের যে বিষয়টা, এটা কিন্তু উনি না জড়ালেও পারতেন। মানে ওনার ফিউচারটা আসলে আমি মনে করি মানে বিসিএস এর দরকার ছিল না। তো সেখান থেকে কি চেতনায় আসলে তিনি এই জায়গায় যুক্ত হলেন? এখানে আসলে ওদের যে আর্নিং ছিল মান্থলি মিনিমাম $2,500 থেকে $3,000 ওদের পার পারসন। মানে কি, মানে এই আর্নিংটা কিভাবে হলো? মানে কি করতে? ওরা ফ্রিল্যান্সিং করতে। আচ্ছা আচ্ছা, ফ্রিল্যান্সিং এর থ্রুতে টোটালি $2,500 থেকে $3,000 পার মান্থলি ইনকাম, যেটা আসলে আমার স্যালারি থেকে অনেকাংশে দেখা যায় যে বেশি। তো সেক্ষেত্রে আসলে ওদের এই ধরনের কোনো চিন্তা ছিল না যে সরকারি চাকরিতে যেতে হবে বা কোটা সংস্কারের মাধ্যমে ওদেরকে সুযোগ পেতে হবে, এই ধরনের কোনো কিছু আসলে ছিল না। কিন্তু ছিল হচ্ছে গিয়ে মানুষের প্রতি এবং আমাদের পরবর্তী জেনারেশনের প্রতি চিন্তা থেকে, যে এখন যদি আমরা স্টেপ না নিই বা তারা যদি স্টেপ না নেয় বা তারা যদি এই ধরনের কাজের মধ্যে যেটা রাইট অধিকারের জন্য কাজ না করে, তাহলে পরবর্তী প্রজন্ম তার জন্য ভুক্তভোগী হবে। তার দায়িত্ববোধের জায়গাটা ভীষণ রকমের প্রখর ছিল আসলে। মানে সে শুধু তার নিজের জন্য লড়াই না, অন্যের অধিকারটাকে আদায় করার জন্য যে মাঠে নামার যে বিষয়টা, সেটাতে উনি সচেতন ছিলেন। এক্স্যাক্টলি, এটা সে প্রথম থেকেই এ ব্যাপারে বেশ সচেতন, এবং তার ইউনিভার্সিটি থেকে শুরু করে তার প্রত্যেকটা জায়গাতেই সে অধিকারের ব্যাপারে বেশ সচেতন ছিল। খুলনা ইউনিভার্সিটিতে কনভেনার হয়েছিল, তখন তো সে ছাত্রদের প্রতি সর্বোচ্চ পদে থেকে কাজ করছে, যে ছাত্রদের প্রতি একটা নৈতিক দায়িত্ববোধ, ওইটাই তার বেশি কাজ করছে। আরেকটা বিষয়, যে আমরা ধরেন আন্দোলনে সামনের সারিতে স্লোগান দিয়ে যাওয়া বা এই যে নিজের অধিকারের জন্য, যে ওই সময়ে যদিও তার ভাবনার মধ্যে সেই ব্যাপারগুলো ছিল, আমরা জানতে পারলাম, কিন্তু হঠাৎ করে যে উনি পানি নিয়ে বেরোলেন সকলের জন্য, এইটা কিভাবে হলো? আমি একটু বিষয় জানতে চাই। এটাই প্রথম আন্দোলন না যেখানে ও সশরীরে জয়েন করেছে। আমি মুগ্ধ আমরা একসাথেই এর আগেও বিভিন্ন আন্দোলনে শরীক হয়েছে, যেগুলো আমাদের কাছে যৌক্তিক মনে হয়েছে। যেমন 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলন, তারপরে এর আগে যে কোটা আন্দোলন হয়েছিল, তখনও আমরা সবসময়ই মানুষের ফেয়ার রাইটস নিয়ে আমরা সোচ্চার ছিলাম। তো এর আগেও যখন আমরা আন্দোলনে জয়েন করেছি, তখন আমরা এভাবেই জয়েন করেছি। আমরা পানি, বিস্কিট এগুলো আন্দোলনকারীদের মাঝখানে দিয়েছি। মানে আমরা
চাই না যে কোনো হিংসাত্মকভাবে আমরা আন্দোলনে জয়েন করি। আমরা সবসময় চেতাম যে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলনে জয়েন করব এবং আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা আন্দোলনে আমাদের ভূমিকা রাখবো। তো সেই থেকেই সেই আগের এক্সপিরিয়েন্স বলেন বা এখনকার মানবিকতা মানে আপনারা স্বপ্রণোদিত হয়েই আসলে এই কাজটা করেছেন, সেটা পকেটে পয়সা খরচা করে অন্যের জন্য আহারের ব্যবস্থা করেছেন, সেই বিষয়টা, তাই তো? জি জি। তো সেদিনও উনি তাই করেছিলেন, কিন্তু উনি কি জানতেন না যে এখানে এই ধরনের ক্রাউড হতে পারে, এখানে এর আগেও আমরা গোলাগুলি হচ্ছে, আমরা আবু সাইদ শহীদ হলেন, তার পরবর্তী সময়ে এই যে এইটা, তো উনি তো জানেন যে এই জায়গাটা খুব ঝুঁকিপূর্ণ, এই আন্দোলন করতে যে তার নিজের জীবনও বিপন্ন হতে পারে। তো একবারে কি উনি ওনার পরিবার বা আপনাদের কথা ভাবেন নেই? ভেবেছিল। ও সেখানে যাওয়ার জাস্ট আধা ঘন্টা আগেই সেখানে আরেকটা ছেলে ইন্তেকাল করেছিল, সেই প্রায় কাছাকাছি জায়গাতে আজমপুরে। আপনারা জানতে পারেন জাহিদুজ্জামান তানভিন নামের একটা ছেলে আইওটির যে ছিল, সে ইন্তেকাল করেছে এবং সে তার নিউজটাই আসলে তার নিউজ ফিডে লাস্ট শেয়ার করে গিয়েছিল তার সোশ্যাল মিডিয়াতে, এবং জাতির কাছে প্রশ্ন রেখে গিয়েছিল যে এই মেধার মূল্য জাতি কিভাবে পে ব্যাক করবে। এই প্রশ্ন রেখেই আসলে কিন্তু সে বের হয়েছিল, কারণ সে সেটা মানতে পারতেছিল না যে এভাবে নিরপরাধ স্টুডেন্টরা এভাবে ইন্তেকাল করতেছে, মারা যাচ্ছে। সেটা আসলে তার সাথে আমার তো আগেও কথা হতো, আমাদের তিনো ভাইয়েরই আসলে খুব দৃঢ় বিশ্বাস ছিল যে এই জাতি কখনো আসলে বা এই রাষ্ট্র কখনো স্টুডেন্টদের উপর, ছাত্রদের উপরে গুলি চালাতে পারে না, কারণ আমাদের প্রিভিয়াস হিস্ট্রি আছে। 52 সাল বলেন, আপনি 69 বলেন, যে ছাত্রদের উপরে আসলে গুলি চালানোর ফলাফলটা কিভাবে আসলে আসছে সেটা আমরা সবাই হিস্ট্রি থেকে তো আমাদের শিক্ষা পাওয়ার কথা। সেই হিসাবে আসলে দৃঢ় বিশ্বাস ছিল, ওই দৃঢ় বিশ্বাস থেকে আসলে মানে আর যাই হোক না কেন অন্তত ছাত্রদের গায়ে গুলি চালানো হবে না, এটা আসলে সে মানতে পারতেছিল না। কিন্তু সেটাই আমাদের আসলে ঘটেছে। তো প্রথম কি সে কিন্তু যারা আহত তাদেরকে ফার্স্ট ট্রিটমেন্ট দিছে, তারপরে হাসপাতালে নিছে, ও নিছে, এরপরে পানি নিয়ে পানি বিস্কিট বিতরণ। আমরা যেই ভিডিওটি ওনার ভাইরাল হলো সেখানে আমরা দেখতে পেয়েছি যে উনি পানি নিয়ে দৌড়াচ্ছে কিন্তু তাকাতে পারছে না, টিয়ার সেলের ধোঁয়া ওনার চোখ জ্বলছিল, বারবার উনি মানে হাত দিয়ে চোখ ঢাকছিল, সেই অবস্থাতেও মানুষের কাছে কাছে দৌড়ে যাচ্ছিল। সেই সময় অকস্মাতেই মানে, আচ্ছা এটা কি আমরা কি বলবো, এটা কি অকস্মাৎ বলবো, এটা কি অ্যাক্সিডেন্ট বলবো, নাকি এটা কি আসলে একদমই মানে সুস্থ মাথায় হত্যা বলবো? আসলে এই ব্যাপার আসলে এটা তো আমরা এখনো বলতে পারি না। সেই ধরনের এভিডেন্স যদি সরকার বের করে নিয়ে আসতে পারে তাহলে আমরা সেক্ষেত্রে বলতে পারি আসলে এই ব্যাপারে আমরা নিশ্চিত নই, ঠিক আছে, কিন্তু আমরা তো জানি গুলিটা পুলিশ করেছিল, মানে পুলিশের গুলিতেই তো উনি। না, আমরা সেটাও বলতে পারি না। আমরা যেহেতু যেটা জানি না আসলে নিজের চোখে বা কোনো এভিডেন্স ছাড়া আসলে আমি কোনো পক্ষের উপরে দোষারোপ করতে পারছি না। ঠিক আছে, এটা আপনার মহানুভবতা। মানে আমি কেন বলছি যে মানে ওনার মাথায় গুলি লেগেছিল, রাইট? হ্যাঁ। এবারে ওনাকে হসপিটালে নেওয়া হলো, হসপিটালে নেওয়ার আগে উনি শহীদ হলেন এবং ওনার মাথার ভিতরে গুলি ছিল। তো গুলিটা আসলে কে করলো? মাথার ভিতরে ছিল না আসলে, সেটা ওর বেরিয়ে গেছে। ওর যে এক মেয়েরা যে কপালে টিপ পরে সেই টিপের জায়গা দিয়ে গুলিটা ঢুকেছে, টিপের থেকেও ছোট হয়ে, এবং ডান পাশে কানের পিছন দিয়ে এখান দিয়ে একবারে এত বড় ছিদ্র হয়ে বের হয়ে গিয়েছে। এবং আশেক তাকে হসপিটালে নিয়ে যাওয়ার সময় বারবার চেষ্টা করতেছিল যে গাল দিয়ে ওর মাথার এখানে ছিদ্রটা চেপে ধরে রেখে যাতে ব্লাড বের না হয় সেটার জন্য, কিন্তু তাও পারছিল না। আশিক তার বন্ধু? হ্যাঁ, আশিক হলো আমাদের ছোটবেলার বন্ধু, যে ওই দিন মুগ্ধর সাথেই ছিল। আর ওই যখন মুগ্ধ মাথায় গুলি বিদ্ধ হয় তখন যখন চারিদিক দিয়ে গুলি চলছিল তখন ও আসলে, আমরা ওর কাছে গ্রেটফুল থাকবো সবসময়, ও আসলে কোনো চিন্তা না করে, নিজের জীবনের চিন্তা না করে ও তখন তাৎক্ষণিকভাবে মুগ্ধর কাছে গিয়েছে এবং মুগ্ধকে ধরে হসপিটালে নিয়ে আসছে। অসাধারণ বন্ধুত্ব। আসলে এরকম বন্ধু জীবনে কারো থাকলে সে ভীষণ রকমের ভাগ্যবান। ওই রকমের একটা পরিস্থিতিতে সে মুগ্ধকে নিজে নিয়ে হসপিটালে যাওয়াটা, সেও তো আসলে মরে যাওয়ার ভয় করতে হচ্ছিল আর কি। আরেকটা বিষয় আমি এবার একটু আমি আসলে ক্রমশ তার প্রতি অনেক কিছু জানার আগ্রহ আমার বাড়ছে। আমি একটু আঙ্কেলের কাছে যেতে চাই। আঙ্কেল, এই ছোটবেলায় মানে মুগ্ধ অনেক মেধাবী, ও ফ্রিল্যান্সিং করতো, পড়াশোনা অনেক ভালো ছিল, রেজাল্ট অনেক ভালো,
ছোটবেলায় আসলে কেমন ছিল? ওর কথা বলতে গেলে জন্মের পর থেকে মৃত্যুর শহীদ হওয়ার আগ পর্যন্ত এমন কোনো কাজ করে না যার কারণে আমি ওর প্রতি অসন্তুষ্ট হতে পারব। তার এই যে ওই দিন যে ইয়েতে গেল, আন্দোলনে গেল, পানি খাওয়াতে খাওয়াতে শহীদ হলো, ওই 3-4 দিন আগেও আমার এই ব্যাপারে আমাদের সাথে কথা হয়েছে, মানে একটা মৌন সমর্থন আগে নিয়ে নিছে। কি কথা হয়েছিল? কথা হয়েছিল আমরা পারিবারিকভাবে সবসময় একসাথে হই, একটা সময় রাত্রে খাওয়া দাওয়ার পরে যখন আমরা একসাথে হলাম ওর মা সহ, তখন সে হঠাৎ করে প্রশ্ন করতেছে যে আব্বু, ছাত্রদের যে আন্দোলন এটা কি সরকার মানবে? আমি বললাম ছাত্রদের আন্দোলন তো এটা যৌক্তিক আন্দোলন, এই সরকার অবশ্যই শেষ পর্যন্ত মানবে। আমাদের স্বাধীনতা যুদ্ধ প্রথম ওই সূচনা বা আন্দোলন করছে ছাত্ররা, পরবর্তীতে এই দেশের মানুষ, সাধারণ মানুষ সহ মুক্তিযুদ্ধে ঝাঁপায় পড়ছে। আমার যদি বয়স থাকতো মুক্তিযুদ্ধে যাওয়ার, আমিও মুক্তিযুদ্ধে যাইতাম। আমার কথা শেষ হওয়ার সাথে সাথে সে তার মার বলতেছে, আম্মু আম্মু শুনছ, আব্বু তো মুক্তিযুদ্ধে যাইতো, আমাদেরকে তুমি দিতা। আমি যারা মনে করি যে আমরা 71-এর স্বাধীনতা যুদ্ধে যে মানে বৈষম্যর জন্য তো মূলত স্বাধীনতা যুদ্ধ হয়েছে, কিন্তু আমরা ভূখণ্ড পাইছি ঠিক, কিন্তু বৈষম্য দূর হয় নাই, যার কারণে এই বৈষম্য বিরোধী আন্দোলন 1971-এর পরে প্রায় 52 বছর 53 বছর পরে 2024-এ বৈষম্য ছাত্র আন্দোলন হয়েছে, বৈষম্যহীন সমাজ এবং শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য। এখন তাদের আত্মত্যাগ, এই আত্মত্যাগ তখনই সার্থক হবে যদি দেশ সত্যিকার অর্থে মানবিক, গণমুখী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হয়। না সেটা ঠিক আছে, আমরা সেই জায়গায় যাব। আমি আসলে জানতে চাচ্ছি আপনার কাছে যে মানে ছোটবেলায় আপনি বললেন তিনি এমন কোনো কাজ কখনই করেন না যাতে আপনি অসন্তুষ্ট হন, তার মানে হচ্ছে ভীষণ রকমের লক্ষ্মী একটা ছেলে ছিল। এখন এই লক্ষ্মী মানুষটা যখন আপনার কাছ থেকে কৌশলে সে তার আন্দোলনে যাওয়ার যৌক্তিক দাবিটা আদায় করে নিল, মানে আপনি হয়তো সেই সময় আপনার বয়সের কারণে যুদ্ধে যেতে পারেননি, তিনি আন্দোলনে যাবেন সরাসরি হয়তো বললে মা বাবা হিসাবে আপনি যেতে দিবেন না, কিন্তু উনি ঠিকই আসলে অন্য একটি কৌশল অবলম্বন করে সে তার দাবিটি ঘর থেকে আদায় করে নিয়েছেন। তার মানে রাজপথে দাবি তো আদায় করে সে ফিরবে, তার এই বলিষ্ঠতা ছিল। আমি একটু ভাই আপনার কাছে যেতে চাই, এই তার মেধা বা তার এইটার বহিঃপ্রকাশ কি তার স্কুল বা কলেজ বা তার ইউনিভার্সিটি এই জীবনে কি সে প্রয়োগ করেছে? মানে এরকম হ্যাঁ, এরকম অনেক উদাহরণ আছে। আমি যদি খুব রিসেন্টলি, যেদিন আমরা কক্সবাজার যাচ্ছিলাম 17 তারিখ, মানে ওর ইন্তেকাল করার আগের দিন, আমি যে একটু আগে বললাম যে তার সাথে 2-2.5 ঘন্টা ধরে আমি গল্প করলাম, তো সেখানে ও আমার থেকে একটা সাজেশন নিতে চাচ্ছিল, আমার সাথে একটা ছোট্ট ঘটনা শেয়ার করছে যে খুলনা ভার্সিটিতে ওদের যে র্যাক ডে হয়, সেই র্যাক ডের সময় তাদের ডিএসএ লিমন স্যার উনি ডেকেছে ওকে ডিসিপ্লিন রক্ষার জন্য, যেহেতু ও কনভেনার হিসেবে ছিল। তো ডাকার পরে মুগ্ধকে বলতেছিল যে দেখো এবার যে ট্রেডিশনাল জিনিসগুলো আছে, দেশের পরিস্থিতি ভালো না, এবার ট্রেডিশনাল আমাদের খুলনা ভার্সিটির যে জিনিসগুলো আছে এগুলো যাতে এবার না করা হয়, স্টুডেন্টরা যদি কেউ করে আমি কিন্তু তোমাকে ধরবো। তো যেহেতু ওর দায়িত্ব ছিল, তো ও লিমন স্যারকে তখন বললো যে স্যার আপনি তো আমাদের 97 ব্যাচের একজন সিনিয়র, 97 সালে, এখন আপনি আমাকে এই কথাটা অ্যাজ এ সিনিয়র বড় ভাই হিসেবে বলতেছেন যে খুলনা ভার্সিটি অ্যালুমনি হিসেবে, নাকি স্যার ডিসিপ্লিন রক্ষার্থে অ্যাজ এ ফ্যাকাল্টি মেম্বার হিসেবে আপনি আমাকে বলতেছেন? যদি অ্যাজ এ সিনিয়র আমাকে বলে থাকেন যে আমাদের ভার্সিটির সিনিয়র আমাকে কোনো কিছু বলছে, সেটা আমরা শুনবো না, এটা কখনো হতেই পারে না, আমাদের ট্রেডিশনে এটা নাই। আপনি যদি সিনিয়র বলে থাকেন আমরা অবশ্যই সেটা মেনটেন করবো, এবং আমি তখন দায়িত্ব নেব যে কোনো স্টুডেন্ট ধরনের কোনো কিছু করবে না। কিন্তু অ্যাজ এ ফ্যাকাল্টি মেম্বার যদি ডিসিপ্লিন রক্ষার্থে বলে থাকেন, তাহলে আমার হয়তো বা শুনতে কষ্ট হবে, এবং স্টুডেন্টদেরও মানতে হয়তো বা কষ্ট হবে, হয়তো বা অনেক কিছু নাও মানতে পারে। এই যে সরাসরি সামনাসামনি কথা বলার যেই সাহসিকতা এবং এটাকে কনভিন্সিং পাওয়ারে নিয়ে আসা,
এবং এই কথা শুনে লিমন স্যারও হেসে দিয়েছেন, হেসে দিয়ে বলছেন আচ্ছা ঠিক আছে করো, যাই করে একটু রয়ে শোয়ে করো। তো এই জিনিসটা ও সবসময় এইভাবে মেনটেন করে আসতো। দারুণ কৌশলী মানুষ, এবং সে কি করে অন্যের কাছ থেকে কথা আদায় করে নিজের মানে কাজটাকে করতে হয় সেটা সে খুব ভালো করে জানতো। এবং পারস্পরিক যে সমঝোতা, মানে ছাত্র শিক্ষকের মাঝখানে যে সেতু বন্ধনের জায়গাটা অনেক হেলদি উনি ডিল করতেন আর কি। এই যে উনি যখন আপনারা 17 তারিখে কোথাও যাচ্ছিলেন বললেন, মানে এইটা আপনারা কি সকলে মিলে গিয়েছিলেন মানে নাকি না ওরও যাওয়ার কথা ছিল? সেখানে আমাদের আসলে কিছু ছোট ছোট ইচ্ছা ছিল আমাদের, যে আমাদের বাবা মা আসলে আমাদেরকে বড় করতে গিয়ে তাদের নিজেদের ছোট ছোট শখগুলো পূরণ করতে পারে নাই। তো আমরা তিনও ভাইয়াদের আমাদের চিন্তা ছিল যে আমাদের বাবা মায়ের ওই ছোট শখগুলো আস্তে আস্তে পূরণ করা। যেমন মুগ্ধ গত বছর আমার বাবা মাকে তার খুলনা ইউনিভার্সিটিতে নিয়ে গিয়েছিল, ওইখানে ভার্সিটি এরিয়া ঘোরার পরে সুন্দরবনে নিয়ে গিয়েছিল, সুন্দরবনে থাকার পরে তাদেরকে এখানে নিয়ে আসছে। তো আমার এবার কথা ছিল যে আমি আমার বাবা মাকে নিয়ে কক্সবাজার যাব। আমার মা আজ পর্যন্ত কখনো কক্সবাজারের সমুদ্র সৈকত দেখে নাই। তো আমার শ্বশুরের পোস্টিং উখিয়াতে হওয়ার কারণে এটা আমাদের প্রি স্কেডিউল ছিল, এটা যে আমরা সেখানে যাব আমার বাবা মা সহ সবারই যাওয়ার কথা। কিন্তু আমরা ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করি, যে কারণে যাওয়ার 3 দিন আগে মুগ্ধ আমাকে, স্নিগ্ধ এবং দুজনে আমাকে জানায় যে ওদের একটা স্কেডিউল আছে যেটা টাঙ্গুয়ার হাওরে যাওয়ার কথা 20 তারিখে। ওদের বন্ধু বান্ধবদের 11 জন বন্ধু বান্ধবদের টাঙ্গুয়ার হাওরে যাওয়ার কথা। তো ওরা যেহেতু আগেও কক্সবাজার গিয়েছে এবং ওরা বন্ধুদের সাথে টাঙ্গুয়ার হাওরে যেতে যাচ্ছে, যেমন স্নিগ্ধ আগে টাঙ্গুয়ার হাওরে গিয়েছে এবং ওই মুগ্ধকে সবসময় আসলে খেপাতো যে তুই টাঙ্গুয়ার হাওরে না গেলে লাইফের একটা বড় জিনিস মিস করবি। তো সেই জন্য এইবার মুগ্ধরই অ্যারেঞ্জমেন্ট ছিল যে টাঙ্গুয়ার হাওরে যাবে, সেই জন্য ওদের টিকিট কাটা ছিল, বোট ভাড়া করা ছিল, সবকিছুই করা ছিল। তো সেজন্য আমরাও আসলে পরিবার থেকে আমরা সবসময় সাজেশন দিই, অ্যাডভাইস দিই একজন আরেকজনকে, আমার বাবা মা সবাই, আমরা যেহেতু জয়েন্ট ফ্যামিলি। বাট ডিসিশন নেওয়ার দায়িত্ব আলটিমেটলি থাকে ব্যক্তি নিজের। এটা আমাদের ছোটবেলা থেকে আমাদের প্র্যাকটিস। তো কেউ সেমভাবে বলা যে না তুমি যদি বন্ধুদের সাথে যেতে চাও যেতে পারো, এটা তোমার ডিসিশন। তো ও ডিসিশন নিয়েছিল যে আমি যেহেতু আছি, আমি আমার বাবা মাকে নিয়ে কক্সবাজারে ঘুরে আসলাম, ও যেভাবে সুন্দরবনে ঘুরে এসেছে, ওরা বন্ধুরা তারা টাঙ্গুয়ার হাওরে যাবে। তো আমরা সেভাবেই আসলে তার মানে আপনি বাবা মা সহ আপনি চলে গেলেন, হ্যাঁ, আর স্নিগ্ধ আর মুগ্ধ রয়ে গেল। তো ওই মুগ্ধ যখন ওই আন্দোলনে গেল তখন হচ্ছে আপনি কোথায় ছিলেন? আমি বাসাতেই ছিলাম। মুগ্ধর ইনসিডেন্টটা হয় 18 তারিখে, আর 16 তারিখেই আমার একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়, যার কারণে আমার হাতে ব্যথা পাই এবং হাতে 5টা সেলাই লাগে এই আঙ্গুলে। তো 17 তারিখে আমার এই আঙ্গুলটা আবার ড্রেসিং করানো হয়, যেহেতু নতুন নতুন ব্যথা, আবার নখের ব্যথা, এই জন্য সেদিন আমার খুব হাতে ব্যথা ছিল, যার কারণে ও যখন যায় তখন আমাকে বলছিল যে চল যাই। তো আমি আবার ওকে বলছিলাম যে আমার হাতে ব্যথা, তো এই ব্যথা নিয়ে আমি তোদের সাথে জয়েন করলে আমি দৌড়াদৌড়ি করতে পারবো না, উল্টারও তোরা আমাকে নিয়ে হ্যাসেলে পড়বি, এর চেয়ে ভালো তোরা যা, আর আমি যদি একটু পরে বেটার ফিল করি তাহলে আমি তোদের সাথে জয়েন করতেছি। এই জন্যই আমার আর ওর সাথে ওই দিন যাওয়া হয় নাই। আপনি তো গেলেন না, উনি বের হলেন। উনি বের হওয়ার কতক্ষণ পরে আপনি এই সংবাদটা শুনলেন? ও বের হয়েছে 3:30টার দিকে, আর আমি ওর এই সংবাদটা পেয়েছি এক্স্যাক্টলি 6টার সময়। 6টার সময় আমাদের যে ফ্রেন্ড আশিক ওর সাথে ছিল, ও আমাকে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলতেছে যে মুগ্ধর গুলি লাগছে, তুই তাড়াতাড়ি ক্রিসেন্ট হসপিটাল আয়। ঠিক এভাবেই বলছে, কোনো প্যানিক না বা কোনো কান্নাকাটি না। আমিও মনে করছি যে ওর হয়তো বা রাবার বুলেট লাগছে, আশিক মনে হয় রাবার বুলেটের কথা বলছে। তো এইটাই ভেবেই আমি গিয়েছি। আচ্ছা, আপনি সরাসরি হসপিটালে গেলেন? জি, আমি সরাসরি হসপিটালে গিয়েছি এবং হসপিটালে যাওয়ার পর আমি দেখি যে ও একটা বেডে শুয়ে আছে, এমনভাবে শুয়ে আছে ইউজুয়ালি যেভাবে ঘুমায় সেভাবেই শুয়ে আছে। আমি ওর সাথে সবসময় ঘুমাই, আমি দেখি ও কীভাবে ঘুমায়। তো সেভাবেই শুয়ে আছে এবং মাথার মধ্যে একটা ব্যান্ডেজ করা, আর কিছু না, আর বডির কোনো জায়গাতে কোনো ব্যান্ডেজ নেই, কিছু না। আমি হয়তো বা মনে করছি রাবার বুলেট লাগছে মাথাতে, হয়তো বা মাথা ফাটছে বা মাথাতে আঘাতপ্রাপ্ত হয়েছে, যার কারণে ওখানে শুয়ে রেস্ট করতেছে। তো আমি ওর কাছেও যাই নাই, আমি দেখতেছি ডাক্তার কাজ করতেছে, আমি ওর বেডের পাশেই আরেকটা বেড ছিল, ওখানে বসে আছি যে আমি ডাক্তারের কাজ করতে দিই। আপনি যখন গেছেন তখন ডাক্তার আসলে ব্যান্ডেজ করছিলেন? না, ব্যান্ডেজ অলরেডি করা হয়ে গেছে এবং ডাক্তার অন্য পেশেন্টদেরকে দেখতেছে যারা ইনজুর্ড।
ছিল তাদেরকে দেখতেছে। তাকে বেডে রাখা আছে, হ্যাঁ, বেডে রাখা মুগ্ধকে আছে। বেডে রাখা আছে এবং মুগ্ধকে আর দেখে তার যে বন্ধু আশিক, তিনি তখন কোথায় ছিলেন? আশিকও আমার সাথে ছিল। কিন্তু সে আপনাকে বলেনি যে মুগ্ধ নেই? না, আশিক আমাকে একবারের জন্য বলে নাই যে মুগ্ধ নেই, বা হয়তোবা ওর তখন সাহসই আসতেছিল না যে আমাকে বলবে, এই নিউজটা আমাকে দিবে। এই জন্য আশিক আমাকে একবারের জন্য নিজের মুখে বলে নাই যে মুগ্ধ নেই। আমি বেডের পাশে বসে আছি, আশিকও আমার সাথেই বসে আছে এবং ওর মানে চোখে আমি কোনো মানে পানি দেখতে পারি নাই। অথবা আমার সামনে স্ট্রং থাকার ট্রাই করছে যাতে আমি ব্রেকডাউন না করি। ও কিভাবে ফেস করবে আমাকে এটাও চিন্তা করতেছিল তখন। তো 5 মিনিট ধরে বসে আছি, ডাক্তারের মতন কাজ শেষ করে 5 মিনিট পরে এসে আমাকে বলতেছে আমরা ওর ইসিজি করিয়েছি এবং ওর ইসিজির কোনো রিয়াকশন নাই, ওকে ডেড ডিক্লেয়ার করছে। করার পর তারপর আমি ফার্স্টে শক খাইছি, আমি বিশ্বাস করিনি, কারণ দেখে মনে হচ্ছে ঘুমাচ্ছে যেভাবে ইউজুয়ালি সবসময় ঘুমায়। আমি ডাক্তারকে আবার বললাম যে আপনি আমার সামনে ইসিজি করান এবং আমি নিজে দেখবো ইসিজিতে কি আসতেছে। ডাক্তার নিজে আমার সামনে আবার ইসিজি করেছে। হসপিটালের ডাক্তাররা খুব কোঅপারেটিভ ছিল, আমাকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করেছে এবং আমার সামনে আবার ইসিজি করেছে এবং আমি ইসিজিতে নিজের চোখে দেখেছি যে একদম ফ্ল্যাট লাইন, কোনো রিয়াকশন নাই। তারপরে আমি কনফার্ম হতে পারছি যে হ্যাঁ ও আসলেই নাই। তারপরে আসলে কি হয়েছে না হয়েছে আমার এক্স্যাক্টলি খেয়াল নাই। আমার শুধুমাত্র এতটুকুই মনে আছে যে আমি ওকে জড়ায় ধরছি, জড়ায় ধরে আমি জাস্ট কান্নাকাটি করছি, ব্রেকডাউন হয়ে গেছি। এরপর আমি কাকে ফোন দিছি, কে আমাকে ফোন দিছে, কে কি বলছে, এগুলো আমার আসলে এক্স্যাক্টলি আমার খেয়াল নাই। আপনি যখন ওর কাছে গেলেন, আপনি ব্যান্ডেজ তখন খুলেছিলেন? ব্যান্ডেজ খুলি নাই। আমি যখন ওর কাছে গিয়েছি, যেহেতু তখনও ওর রক্ত পড়তেছিল অ্যান্ড ডাক্তাররা আমাকে নিষেধ করছিল ওর ব্যান্ডেজ খোলার জন্য, কারণ ব্যান্ডেজ খুললে রক্ত আরো জোরে বের হবে। তো এই জন্য আর ব্যান্ডেজ খুলি নাই। ও যেভাবে ব্যান্ডেজরত অবস্থায় ছিল সেভাবেই ওকে নিয়ে আমি বাসায় চলে আসছি অ্যাম্বুলেন্সে করে। হসপিটাল থেকে বাসায় নিয়ে চলে আসলেন। আপনারা কখন জানলেন এটা? মানে ওর মাধ্যমে জানলেন নাকি? হ্যাঁ, স্নিগ্ধর মাধ্যমে। স্নিগ্ধ মানে আমার মা এবং বাবাকে নিয়ে তখন মাত্র মেরিন ড্রাইভে পৌঁছিয়েছি সারাদিন রেস্ট নেওয়ার পরে। তো আমার মা মাত্র আমার ওয়াইফের সাথে এখানে যাচ্ছে, তখনই ও ফোন দিল। ফোন দেওয়ার পরে তখন ও আমাকে বলছে যে ভাইয়া মুগ্ধ রাবার বুলেট খাইছে। ও ফার্স্টে রাবার বুলেট ওইটাই বলছে যে রাবার বুলেট খাইছে, তো তাড়াতাড়ি বাসায় আসো, হ্যাঁ ইমিডিয়েট এখনই ব্যাক করো। তো তখন হচ্ছে আমার মা মাত্র আমার ওয়াইফকে বলতেছিল যে দেখছো আল্লাহর কত সুন্দর সৃষ্টি, এইভাবে কত সুন্দরভাবে দিয়ে রাখছে আর আমরা দেখি নাই এতদিন। এর মধ্যে ও এটা বলতে বলতে ও কান্না করে দিয়ে বলতেছে ভাইয়া মুগ্ধ বলে আর নাই, আমি কিছু বুঝতেছি না, তুমি এখনই যে হোক বাসায় আসো। তো আমি ওর ফোনটা রাখার সাথে সাথে হচ্ছে গিয়ে আমার ফ্রেন্ড আছে মাহি, যে সবসময় কুইক রেসপন্স করে, সব সার্কেলে এরকম কেউ না কেউ থাকে যারা কুইক রেসপন্স করে, তাকে ফোন দিয়ে বললাম যে এখনই ক্রিসেন্টে যা, কি হয়েছে আমাকে জানা, স্নিগ্ধ বুঝতেছে না, ছোট মানুষ, হ্যাঁ তাড়াতাড়ি কর। ও গিয়ে আমাকে 5 মিনিটের মধ্যে ও হসপিটালে পৌঁছে ও আমাকে কনফার্ম করছে যে আসলে মুগ্ধ নাই। আমি এর মধ্যে আমার চাচি আছেন, উনি ডক্টর, ওনাকে ওইখানে পাঠিয়েছি হসপিটালে, সাথে সাথেই আমার চাচারা গিয়েছেন। তো তখন আমি আমার বাবা মায়ের কাছ থেকে আসলে ফোন নিয়েছি তাদের, বললাম যে তোমাদের ফোন দুটা দাও। দেওয়ার পরে আমার বাবা মা জিজ্ঞেস করতেছিল ফোন কেন নিচ্ছিস, তো বললাম যে মুগ্ধ হুড়াহুড়ির মধ্যে পড়ছে, আহত হয়েছে, তো এখন বোঝা যাচ্ছে না কি অবস্থা, তো তোমরা এখন ফোন দিলে ওইখানে ব্যবস্থা নিতে মানে কাজ করতে অসুবিধা হবে, আপনি আপনার মতো করে ম্যানেজ করছিলেন, ফোন আমার কাছে থাকুক, আমি একা হ্যান্ডেল করি জিনিসটা। কারণ আমার মা হচ্ছে হার্টের পেশেন্ট, ওনার হার্টে সমস্যা আছে, অনেকটুকু হার্ট কাজ করে না। তো এটা একটা প্রাইমারি ফার্স্ট কনসার্ন ছিল আমাদের, কারণ আমরা আসলে সবাই আমাদের মায়ের প্রতি অনেক বেশি দুর্বল, স্বাভাবিক, সব ছেলেই আসলে তাই হয়। তো এভাবে ফোন নিয়ে নেওয়ার পরে এভাবে ধীরে ধীরে আসার ব্যবস্থা করা। তো এর মধ্যেও সমস্যা হচ্ছে যে কক্সবাজারে সকাল থেকে আসলে ইন্টারনেট নাই, শুধু ব্রডব্যান্ড ছিল, কারণ এখানে মোবাইল ইন্টারনেট নাই। তো আমরা কোনো ধরনের নিউজ কোনো কিছু পাচ্ছিলাম না, ওই সময় তো আসলে নেট সব শাটডাউন করা, হ্যাঁ নেট শাটডাউন করা ছিল। তো সেখান থেকে হচ্ছে গিয়ে আমি আমার যেখানে সিনিয়র আছেন তাকে কল দিয়েছি এবং আমার শ্বশুরকে কল দিয়েছি গাড়ি অ্যারেঞ্জ করার জন্য, যে আমরা এখনই কক্সবাজার এয়ারপোর্টে যাব, ফার্স্ট ফ্লাইটে আমরা চলে যাব।
তো যেহেতু টিকিট কাটতে পারতেছি না, আমার সিনিয়রকে কল দিয়েছি, উনি চেক করে জানলো যে কক্সবাজারে হচ্ছে অনেক আগে থেকেই সন্ধ্যার পরে কোনো ফ্লাইট টেক অফ করে না 6টার পরে। তো কক্সবাজারে তখন ফ্লাইট নেই, তখন অলরেডি 6টা পার হয়ে গেছে। তো গাড়ি আমরা তখন চিটাগংয়ের দিকে নিলাম, যে চিটাগং থেকে ফার্স্ট ফ্লাইট যেটা পাবো সেটাতে চলে আসবো। তো তখন আবার খোঁজ নিয়ে জানি চিটাগং থেকেও হচ্ছে কি 9:30 মানে 9:35 লাস্ট ফ্লাইট, এরপরে আর ফ্লাইট নাই। তো আমরা তখন ঠিক করলাম যে গাড়িতেই যাব, আমার সিনিয়র নিজেই গাড়ি ড্রাইভ করে যাবেন, এভাবে করে ঠিক করা হলো। তো আমাদের আরেকজন সিনিয়র আছেন আতিক স্যার, উনি ইমার্জেন্সিগুলো হ্যান্ডেল করেন, ইউজুয়ালি দেখা যায় বেশ সাহায্য করেন। উনি আমাকে ফোন দিলেন এবং উনি আমার সাথে অ্যাডভাইস করলেন যে সকালবেলা 6:30 US বাংলা একটা ফ্লাইট আছে, সেটাতে আমরা গেলে বরং ভালো হয়, কারণ এখন রাস্তার কন্ডিশন ভালো না, অলরেডি খুবই খারাপ অবস্থা। তো সেখানে রাস্তায় যদি কোথাও আটকে যায়, যেহেতু আমার মা এবং আমার ওয়াইফ আমার সাথে আছেন, রাস্তায় কোথাও আটকে গেলে বরং আরো আমাদের লেট হয়ে যাবে। আমাদের বাসা যেহেতু উত্তরা, ফ্লাইটে গেলে 6:30, ফ্লাইটে গেলে 7:30 সময় আমরা এয়ারপোর্টে নামলে 8টার মধ্যে বাসায় চলে যেতে পারবো। তো এবার সাজেশন করেন এবং উনি তখন ফ্লাইট টিকিট কাটতে বসেন, আমি তার এই সাজেশনটা নেই ভালো অ্যাডভাইস হিসেবে। তো কিন্তু টিকিট কাটতে বসে পেমেন্ট করতে গিয়ে তখন ব্রডব্যান্ডও অফ হয়ে যায়, তো আমরা টিকিটও পাইনি। তখন ডিউপির যে ওর ডিপার্টমেন্টাল চেয়ারম্যান আছেন কর্নেল জুবাইর স্যার, উনি কল দিয়েছিলেন। তো উনি তখন কিভাবে হেল্প করতে পারে জানতে চেয়েছেন। তখন আমি একটা হেল্পই চেয়েছি যে কোনোভাবে যদি ঢাকায় টিকিটের ব্যবস্থাটা করা যায় তাহলেই হবে। তো উনি তখন গ্রাউন্ডস ম্যানেজারের সাথে, ইউএস বাংলা গ্রাউন্ডস ম্যানেজারের সাথে কথা বলে আমাদের জন্য ম্যানুয়ালি অ্যারেঞ্জ করে দিয়েছেন এবং আমরা হাতে লেখা বোর্ডিং পাস নিয়েই আসলে ঢাকায় আসি। এর মধ্যে আমার বাবা জিজ্ঞেস করেছেন যে কি হয়েছে, সেটা তো প্রতি ঘন্টায় ঘন্টায় আসলে আমি আপডেট দিচ্ছি যে হ্যাঁ এখন একটু ক্রিটিক্যাল কন্ডিশন বলতেছে, কিছু বোঝা যাচ্ছে না, কোথায় ব্যথা পাইছে বোঝা যাচ্ছে না। তারপর একসময় বললাম যে হ্যাঁ মাথায় আঘাত পাইছে, আমার বাবা জিজ্ঞেস করছে মাথায় আঘাত পাইছে না অন্য কোথাও, মানে উনি শিওর হতে যাচ্ছে যে আসলে কি হচ্ছে, উনি তো আসলে কিছুটা বুঝেন। তো প্রতি ঘন্টা ঘন্টা আপডেট দিয়ে আসলে আমার মাকে আস্তে আস্তে প্রিপেয়ার করা, কারণ উনি একবারে হঠাৎ করে শক নিতে পারবেন না। তো এটা বলতে বলতে এর মধ্যে আমার বাবা জিজ্ঞেসও করেছেন যে আসলে ও আছে নাকি নাই। আমি হয়তো শুনেও না শোনার ভান করে চলে আসছি। একে তো নিজের ভাইয়ের শোক নিজে কাঁদতেও পারতেছি না, এদিকে বাবা মাকে ট্যাকল করা লাগতেছে, আসলে নিতে পারারও একটা ক্ষমতা থাকে। আমার মা কান্না করে দিছে যখন আমি এটা না শোনার ভান করে চলে আসছি, কান্না করে দিয়েছে আমার এই ছেলেটা সবচেয়ে বেশি নামাজি, আমাকে সবসময় এসে নামাজের জন্য ডাকে, হ্যাঁ আল্লাহ এত নিষ্ঠুর হবে না, ইনশাল্লাহ ও ঠিক হয়ে যাবে। মানে কিছু জিনিস আছে আসলে বুঝতে পারলেও মানুষ মানতে চায় না, এই ধরনের একটা সিচুয়েশন চলে আসে। তো আপনারা তাহলে হচ্ছে 19 তারিখে ঢাকায় পৌঁছালেন? 19 তারিখ সকালে ঢাকায় পৌঁছালেন। আপনি যখন 18 তারিখে ওকে হসপিটাল থেকে বাসায় নিয়ে আসলেন, তারা আসতেছে না, তাদের সঙ্গে কমিউনিকেশনটা হচ্ছিল বা তারা 19 তারিখ এই মাঝখানের সময়টুকু আপনি তখন কি করছিলেন, মানে আপনি কিভাবে সামাল দিচ্ছিলেন আসলে? আমার সাথে তখন আমার চাচা চাচিরা ছিল এবং আমার আর মুগ্ধ যারা ফ্রেন্ডরা, আমরা ছোটোবেলার ফ্রেন্ডরা ছিলাম, তারা আমার সাথে তখন ছিল। ওই টাইমটা তারা আমাকে অনেক হেল্প করছে, স্পেশালি আমার যে ছোটোবেলার ফ্রেন্ডরা আছে তারা। আমি মানে আমার মনে আছে আমি সারা রাত ধরে মুগ্ধর যে গাড়িতে ওকে রাখা ছিল সেই গাড়ির পাশেই আমি বসেছিলাম এবং রাতে ভাই আমার ফ্যামিলি মেম্বাররা না আসা পর্যন্ত আমি সেখান থেকে উঠি নাই, সেখানেই সারা রাত বসেছিলাম এবং সারা রাত মানে আমার কাছে এটাই মনে হচ্ছিল যে হয়তোবা এটা একটা দুঃস্বপ্ন, হয়তোবা স্বপ্ন, কোনো এক সময় ঘুম ভাঙবে আমার, আমি উঠে দেখবো এটা একটা দুঃস্বপ্ন ছিল। তো এইসব চিন্তা করতে করতে আর মুগ্ধর সাথে আমার যে স্মৃতিগুলো লাস্ট যখন বের হয়ে যাচ্ছে, আন্দোলনে যখন শরিক হতে যাচ্ছে, তখনকার স্মৃতিগুলো আমার সবসময় খালি মাথার মধ্যে ঘুরতেছিল। অ্যান্ড এভাবেই আমার সারা রাত আমি সারা রাতের মধ্যে অনেকবার ওর মুখ খুলে ওকে দেখছি, তারপর আবার নিজের মতন চিন্তা করেছি, এভাবেই আসলে আমার সারা রাত কেটেছে। এখানে আপনার ওর বন্ধু বান্ধব থেকে শুরু করে ওদেরকে অনেকবার বাসায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছিল রাত্রেবেলা, আমাকে পরে জানায়, কিন্তু কেউ আসলে ওরা যায় নাই। ওদের একটাই কথা ছিল যে মুগ্ধ নিচে থাকবে আর আমরা উপরে শুয়ে এখন আরাম করে ঘুমাবো, এটা আসলে আমরা পারবো না, কারণ ওদের ছোটবেলা থেকে একসাথে বড় হওয়া, ওদের যে বন্ধু বান্ধব এরা আসলে আমাদের পরিবারের একটা অংশ। ওরা যখনই আসে বাসায় আসে, আমাদের পরিবার আমরা যেভাবে থাকি তারাও ঠিক সেভাবে আমাদের বাসায় রান্নাঘর থেকে নিজেরা নিয়ে খাওয়া দাওয়া করে, নিজেরা নিজের মতন থাকে, যখন চলে যাওয়ার সময় তারা নিজেদের মতন চলে যায়। আসলে আমাদের এভাবেই বেড়ে ওঠা। আঙ্কেল যখন পৌঁছলেন, আপনারা তো 19 তারিখে আসলেন, আপনি কি তখন কি আসলে বুঝতে পেরেছিলেন যে
যে ও আর নাই? এই আমি গাড়ির থেকে নামেই যখন দেখছি শত শত মানুষ চারিদিক দিয়ে, তখন আপনার বাসার সামনে? হ্যাঁ, এই আমার ভাইয়ের বাসায় রাখা হয়েছিল। আমি গাড়িতে নেমে যখন দেখছি মানুষ, শত শত মানুষ, তখন আমি দেখে বুঝছি যে না। এরপরে আমি আর বলতে পারি। আবার দম বন্ধ হয়ে আসছে, আমি কাঁদতে পারি নাই তখন। এখন তো একটু কাঁদতে পারি, তখন তো কাঁদতে পারি নাই। কিভাবে যে গাড়ির সামনে গেছে, ওর সামনে গেছে, আমার আর কোনো ইয়া নাই, হিতাহিত জ্ঞান নাই। আপনি তখন ওর মুখটা দেখতে পেয়েছিলেন? যে আমার এতটুকু খেয়াল আছে, আমি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার এইটু বলছি। আমার মা মুখ দেখতে পারে নাই। দেখেনি না? না, আমার মা যাওয়ার পরেই যখন বুঝতে পারছে উনি 8 বারের মতন সেন্সলেস হয়ে গিয়েছিলেন, তো আমার চাচি এবং আমার ওয়াইফ ডক্টর আর কি, ওনারা ট্রিটমেন্ট দিয়ে দিয়ে আস্তে আস্তে আসলে ইয়া করেছেন। তারপর যতবারই বলা হয়েছে যে মুগ্ধকে একবার একটু দেখে নাও, উনি আসলে দেখার জন্য রাজি হচ্ছিলেন না। তারপর আমি শেষ পর্যন্ত আমরা গিয়ে আম্মুকে বুঝে নিয়ে আসতে হয়েছে যে যাওয়ার আগে আসলে না দেখলে সেটা একটা বড় আফসোস থেকে যাবে। তো অনেক কষ্ট করে আসলে দেখানো হয়েছে। মা আসলে কোনোভাবেই ওই অবস্থা দেখতে চাচ্ছিল না। আমি আসলে কথা বলার খুঁজে পাচ্ছিলাম না। একটা জিনিস খুব জানতে ইচ্ছে করছে, আপনাদের 3 ভাইয়ের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল না? হ্যাঁ, আমরা 3 ভাই একসাথে ঘোরাঘুরি থেকে শুরু করে একসাথে কাজ করা, একসাথেই থাকা, মানে 24 ঘন্টার যে স্মৃতি আমাদের কাছে সবচেয়ে স্মরণীয় স্মৃতি হচ্ছে আমরা সবাই একসাথে 24 ঘন্টা একসাথে থাকতাম। এটা আমাদের সবচেয়ে স্মরণীয় স্মৃতি। আমরা 3 ভাই আসলে বাইক চালাই, আমরা 3 ভাই একসাথে, আমার ওয়াইফ সহ আমরা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছি। তার বিভিন্ন ট্রাভেল ব্লগ, এগুলো মুগ্ধ আবার ব্লগ করতে পছন্দ করতো, ও এগুলা রেকর্ডেড করে রাখতো এবং এবার এডিট করতেছিল একটা একটা করে দেওয়ার জন্য। ওর ইউটিউব চ্যানেলও একটা রেডি করেছিল। তো 3 ভাইয়ের আসলে এই একসাথে ঘোরাঘুরি থেকে শুরু করে কাজ করা, কাজের পরিবেশটাও একই, এবং আমাদের ইচ্ছা ছিল যে আমরা একটা আইটি কোম্পানি 3 ভাই মিলে করব সিঙ্গেল চাইল্ডের জন্য, যারা বাবা মায়ের একমাত্র ছেলে, ডেভেলপার, তাদেরকে নিয়ে কাজ করার উদ্দেশ্য ছিল। তো সেটার জন্য ওই কোম্পানির জন্য আবেদন করি আমরা 11 তারিখে, ট্রেড লাইসেন্স জুলাইয়ের। সেটা 18 জুলাইয়ের 18 তারিখে আমাকে পাঠায় হোয়াটসঅ্যাপে, কিন্তু ইন্টারনেট না থাকে আমি তখন দেখতে পারি নাই। যখন 23 তারিখ না 24 তারিখে আবার নেট ইন্টারনেট আসলো, তখন দেখলাম যে আমাকে ওই ট্রেড লাইসেন্স পাঠানো হয়েছে, যেটা আমাদের 3 ভাই আস্তে আস্তে করতে যাচ্ছিল। আর আমাদের 3 ভাইয়ের মধ্যে আসলে এরকম কোনো বাইন্ডিংস ছিল না যে আমরা একজন একজনের সাথে, এরকম কোনো টপিক ছিল না যেটা আমরা শেয়ার করতে পারি না। কোনো সিক্রেসি নেই, আমরা ভাইয়া আমাদের থেকে 4 বছরের বড় হলো, ভাইয়া কখনো আমাদের সাথে এরকম বিহেভ করে নাই যে সে আমাদের বড়, একদম বন্ধুর মতো করে বিহেভ করেছে। এবং আমাদের লাইফের যত কিছু আছে, সেটা পজিটিভ জিনিস হোক বা নেগেটিভ জিনিস হোক, সবকিছুই আমরা একজন একজনের সাথে শেয়ার করতে পারতাম, আলোচনা করা। কিন্তু সবচেয়ে বেশি মনে পড়ে মুগ্ধর সাথে কোন স্মৃতি? মুগ্ধর সাথে আমার সব স্মৃতি স্পেশাল, জন্ম থেকেই যেহেতু ওর সাথে আমি একসাথে। কিন্তু সবচেয়ে বেশি মনে পড়ে ওর সাথে আমার স্মৃতিটা, যেটা হলো ও যখন চলে যাচ্ছিল, বাসার থেকে বের হয়ে আন্দোলনে চলে যাচ্ছিল, আমি দরজার ওখানে গিয়ে ওকে বিদায় দিয়ে দরজা লাগানোর জন্য যখন আমি ওকে বিদায় দিচ্ছিলাম, ওই স্মৃতিটা আমার কাছে সবচেয়ে বেশি মনে পড়ে। যে ও একবারের জন্য পিছনে তাকায় নাই, ও একবারে হেঁটে নেমে চলে গিয়েছে, মানে নিচে চলে গিয়েছে, একবারের জন্য পিছনে তাকায়। নর্মালি হয় ও সবসময় পিছনে তাকায় বা ডাকে বা কোনো একটা কাজের জন্য আবার ফেরত আসে কোনো কিছু রেখে গেলে, কিন্তু ওই দিন এরকম ও মানে নেমে চলে গিয়েছে, একবারের জন্য পিছনে তাকায় নাই, একবারের জন্য আবার কিছু বলে নাই, কিছু বলেও নাই। আপনি যদি দেখেন আসলে সে আবু সাইদ ইন্তেকাল করলো, যে সে আবু সাইদের বোনের যে আহাজারির যে ভিডিও এবং আবু সাইদের যে ভিডিও, সেটাও 16 তারিখে শেয়ার, মানে সোশ্যাল মিডিয়াতে দেয়।
এরপরে এরকম ধাপে ধাপে যেই সমস্যাগুলো চোখের সামনে আসতেছিল, আসলে এই জিনিসগুলো দেখতে দেখতে ও আসলে আর মানে সহ্য করতে পারতেছিল না জিনিসগুলো, যে এইভাবে স্টুডেন্টদের উপর আসলে অত্যাচারটা ও মানতে পারতেছিল তার না। জায়গা থেকে নিতে পারছিল না। হ্যাঁ। তা আমার কাছে জি। স্ট্যাটাস দিছে সে। আচ্ছা, না আমার কাছে মানে উনি যতটুকু আন্দোলনের মানুষ ছিলেন, ঠিক পাশাপাশি ভীষণ রকমের মানবিক মানুষও ছিলেন। মানে আমরা কি হয় যে আন্দোলন করছি, স্লোগান, মিটিং, মিছিল, সবাই ওই ওই জায়গাটায় ফোকাস থাকে, কিন্তু এর মধ্যে আসলে কিছু মানুষ থাকে যে আচ্ছা ও এতক্ষণ ধরে কথা বলছে, এতক্ষণ ধরে হাঁটছে, ওর টেস্টটা পায় নাই বা ওর কি একটু খিদে লাগে নেই, এই জিনিসগুলো কিন্তু কনসার্ন থাকে না যে গ্রুপের মধ্যে। আমার কাছে মনে হচ্ছে মুগ্ধ সেই মানুষটা যে আসলে আন্দোলনের জোয়ারে যেমন নিজেকে সামিল করতে পছন্দ করতে, ঠিক পাশাপাশি তার পাশের জন কি অবস্থায় আছেন সেটা খুব খেয়াল রাখতেন। হ্যাঁ, এই জিনিস নিয়েও ওর সাথে আমার কথা হয়েছে। ওই যে বললাম যে আগের দিনও আমরা গল্প করতেছিলাম, তো সেটা নিয়েই কথা বলতেছিল যে ভাইয়া এখন মানুষগুলা কেমন হয়ে গেছে, দেখো যে একেবারে নিজের গায়ের উপরে না আসা পর্যন্ত একজন আরেকজনকে সাহায্য করতে যায় না। কিন্তু আমাদের তো সামাজিকতার উদ্দেশ্য এটা না, আমরা সমাজে বাস করি, সমাজে আসছে একে অপরকে তার বিপদে আপদে সাহায্য করে আমরা সুন্দর একটা জীবন যাপন করব, এই উদ্দেশ্যে আসা। নাহলে তো আমরা সে আদিকালের মতন আমরা থাকতে পারতাম যার যার জীবন নিয়ে। তো এই যে এই মানবিকতা জিনিসটা, এটা কেন মানুষের মধ্যে থেকে উঠে যাচ্ছে সেটা আসলে খুবই কনসার্নের বিষয়। তার একটা মূল উদ্দেশ্যই ছিল যে মানুষের মধ্যে মনুষ্যত্বটা যাতে আসে, একজনের বিপদে যাতে আমার পাশের মানুষের বিপদে আমি যদি এগিয়ে না যাই তাহলে কে যাবে। ও একটা এক্সাম্পলও আছে, ও এই মানবিকতার জন্য একটা অ্যাওয়ার্ডও পেয়েছে, ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড বাংলাদেশ স্কাউটস থেকে। এটা বনানীতে এফআর টাওয়ারে যে অগ্নিকাণ্ড হয়েছিল তোমার মনে আছে, সেই অগ্নিকাণ্ডেতেও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ফায়ার সার্ভিসের সাথে রেস্কিউ এবং আগুন নেভানোর কাজে, যার কারণে এইটার স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ স্কাউটস থেকে ওকে ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ডও দেওয়া হয়েছে। আসলে কথা হলো কি, এটা হলো পারিবারিকভাবে যদি ছেলেদের মেয়েদের শিক্ষা দেওয়া হয়, যেমন আমি ওইভাবে চেষ্টা করছি। এক নম্বর হলো সততা, আর তার পাশাপাশি আমি স্কাউটে দিয়ে রাখছি, এই জন্য উৎসাহিত করছি বিভিন্ন স্কাউটের বিভিন্ন ক্যাম্পিং বা যেমন দেশের বিভিন্ন দুর্যোগ, খরা, বন্যা, এইসব ব্যাপারে এরা যেন এগিয়ে যায়। তাহলে স্কাউটের মাধ্যমে তো এইগুলি করা হয়। আমি স্কাউটের জন্য ওরা আমি বিএনসিসি করেছি, রাজকের স্কাউট ছিল না, ওদেরকে দিয়েছি স্কাউটে। মানে শুরু থেকে একজন বাবা হিসেবে আপনি আসলে এদেরকে তৈরি করে নিয়েছেন। এইভাবে যদি গইরা তোলা যায় তাহলে সে প্রকৃতি শিক্ষাটা পাবে, সততার পাশাপাশি মানবিকতা। মানে নিজের জন্য ভাববেন আসলে আশেপাশের মানুষ, এটা আসলে যেটা এখন আমাদের একেবারে কমতির দিকে। পারিবারিক শিক্ষা যদি প্রত্যেক পরিবার থেকে এভাবে শিক্ষা দেওয়া হয় তাহলে একটা দেশের পরিবর্তন সম্ভব। আর নাহলে রাষ্ট্র ওইখান থেকে রাষ্ট্র পরিচালনা করে, কিন্তু এইভাবে একটা জাতি একটা না সেটা তৈরি হয় না কখনো, কারণ রাষ্ট্রের পাশাপাশি তো আসলে মানুষদের তো দায়িত্ব থাকে, রাষ্ট্র সবকিছু করে দেয় না। যে উদ্যোগ নিতে হবে, হ্যাঁ উদ্যোগ সবাইকে আমাদের যার যার জায়গা থেকে নিতে হবে। এই ক্ষেত্রে হচ্ছে যে বাবা তার ছোট্ট যেই আর্নিং আছে সেখান থেকেও সবসময় আমাদেরকে তার পকেটের টাকা থেকে অল্প আয় থেকেই টাকা দিয়ে দিত, যে কোনো ক্যাম্পে যদি যেতে হতো স্কাউটের ওদের আমার বিএনসিসি বেলায়, যে যাও গিয়ে শিখে আসো, আসলে মানুষকে কীভাবে সাহায্য করতে হয় সেটাও শিখার ব্যাপার আছে। তুমি এখন শিখতে পারলে প্রয়োজনের সময় তুমি চিন্তা ভাবনা কম করে আসলে তখন সঠিকভাবে সাহায্য করতে পারবা। এটা আসলে ছোটবেলা থেকে প্র্যাকটিস করানো। এই যে আমরা এই আন্দোলন, তারপরে মুগ্ধর মতো আরও যারা শহীদ হলেন, বা এখন যে জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি, আমরা এখনো দেশের সংস্কার চলছে, বা মুগ্ধর মতো আরও যারা আত্মত্যাগ করেছে, এখন আপনারা মুগ্ধর ভাই হিসেবে বা মুগ্ধর বাবা হিসেবে এটাকে কিভাবে দেখেন? মানে আন্দোলনে মুগ্ধ, আবু সাইদ সহ আরো অনেক শহীদ হয়েছে এবং হাজার হাজার আহত হয়েছে। তো আমরা চাই মুগ্ধ, আবু সাইদ ব্যতীত আরও যারা শহীদ হয়েছে তাদের স্টোরিগুলো যাতে উঠে আসুক, আমরা যাতে তাদের সম্পর্কে জানতে পারি, তাদের থেকে অনুপ্রেরণা নিতে পারি। হয়তোবা মুগ্ধ, আবু সাইদের কথা বেশি বলা হচ্ছে কারণ তাদের কথাগুলো সামনে এসেছে, তাদের ভূমিকাগুলো সামনে এসেছে, কিন্তু আরও যারা শহীদ হয়েছে তারাও সেম ভূমিকাই রেখেছে, সমান ভূমিকাই রেখেছে। তো আমাদের ইচ্ছা যে তাদের
কথাগুলো, তাদের স্টোরিগুলো যাতে সামনে আসুক, আমরা যাতে তাদের থেকেও কথা শুনতে পারি, তাদের থেকে অনুপ্রেরণা নিতে পারি। এই বিষয়ে কি আপনাদের কোনো পদক্ষেপ আছে? মানে আপনারা কি এরকম কিছু ভাবছেন যে মুগ্ধের মতো অন্যদের কথাও যেন মানুষ জানতে পারে? যেমন আমরা এখন দেয়ালে আবু সৈয়দকে দেখি, আমরা বিভিন্ন গ্রাফিতে মুগ্ধকে দেখি বা তার কথা জানতে পারি, যাদের কথা জানতে পারছি না। এবার এখানে কি আপনাদের কোনো দায়িত্বের মধ্যে এই ব্যাপারে হচ্ছে যে ব্যক্তিগত উদ্যোগে আসলে সবকিছু করাটা অনেক কষ্টসাধ্য হয়ে যায়। এখানে একটা অর্গানাইজেশনের দরকার হয় এসব ক্ষেত্রে, যে কারণে আপনি এখন দেখতে পারেন যে একটি ফাউন্ডেশন গঠন করা হচ্ছে, আচ্ছা, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। সেখানে হচ্ছে যারা শহীদ হয়েছে তাদের স্মৃতি রক্ষার্থে কি করা যায় সে ব্যাপারে তারা পদক্ষেপ নেবেন, তাদের পরিবারের ব্যাপারে পদক্ষেপ নেবেন এবং আহতদের ব্যাপারে পদক্ষেপ নেবেন। আসলে সেভাবেও যদি তারা ওইখান থেকে সঠিকভাবে সকলকে তুলে আনতে পারেন, সবার তথ্যগুলো তুলে আনতে পারেন, সেটা আসলে আমাদের একটি প্রত্যাশা। এটা কি ব্যক্তিগতভাবে মানে যখনই কোনো শহীদের খবর আমি পাই বা শহীদের খবর দেখতে পারি, আমি যেহেতু আমার সোশ্যাল মিডিয়াতে মুগ্ধর জন্য বেশ কিছু মানুষ পরিচিত হয়েছে, আমি চেষ্টা করি আমার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষদেরকে সেই শহীদদের কথা বা সেই শহীদদেরকে চেনানোর জন্য। আরেকটা বিষয়, এটা আমার জানার ইচ্ছে, সেটা হচ্ছে যে বিভিন্ন সময়ে বিভিন্ন আন্দোলনে হোক বা ধরেন আন্দোলন ছাড়াও কিছু কিছু শব্দ, কিছু কিছু বাক্য একটা সময় আসলে জাতীয় বাক্যে পরিণত হয়। আমাদের এইবারের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেমন আমরা আবার নতুন করে নজরুলকে পেয়েছি, আমরা রবীন্দ্রনাথকেও পেয়েছি, আমরা রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহকেও পেয়েছি, যার মাধ্যমে এত বছর পরে সেখানে এই যে মুগ্ধর একটি কথা যে এই যে ভাই পানি লাগবে কারো পানি, এইটা এখন দেয়ালে দেয়ালে লেখা। আমার নিজের খুব ভীষণ কষ্ট হয় আমি যখন এই লাইনটা মানে রাস্তা দিয়ে আসতে যখন দেখি যে একটা ছেলে হাতে পানি বা সেই লেখাটাও করে, আরে এটা না ভিতরে একটা অন্য রকমের তাড়না তৈরি করে। এবং এই তাড়নাটা সেই সময় মনে হয় যে হয় না যে আমিও যুদ্ধে যাবো, এরকম একটা ব্যাপার। আমি আমার পাওয়ার টাইম বলছি যে আমি এই লাইনটা যদি আমি এখনো পড়ি, আমার প্রডিউসার এখানে আমাকে একটা স্ক্রিপ্ট দিয়েছেন, আমি সেখানে লেখা আছে এখানে এই কথাটা, তো আমি অন্যান্য কথার মাঝখান থেকে এই কথাটা বারবার আটকে যাচ্ছি, বারবার এই কথাটা আসছে। এটা আমার কাছে একটা স্লোগান, এটা আমার কাছে একটা প্রেরণা, আমার কাছে একটা আশারও ব্যাপার। এইটা এখন অনেকের মুখে শোনা যায়, অনেকে দেখছে, সেই জায়গা থেকে কি ভাই হিসেবে গর্ব মনে হয় না? অবশ্যই গর্ববোধ করি। এবং ও যে দৃষ্টান্ত রেখে গিয়েছে যে মানুষকে পানি খাওয়ানো, মানুষকে হেল্প করানো, এবং ওর এই স্লোগানটার মাধ্যমে যে পানি লাগবে ভাই কারো পানি, এই স্লোগানটার মাধ্যমে এটাই প্রমাণ করে যে আমরা সৃষ্টির সেরা জীব মানুষ, আমরা শুধুমাত্র নিজেদের কথা চিন্তা করার জন্য আসিনি, আমরা অপরের কথা চিন্তা করার জন্য এসেছি। এবং আমরা একে অপরের জন্য আমরা আমাদের উচিত একজন একজনের পাশে দাঁড়ানো, সবসময় যাতে আমরা একজন একজনের পাশে দাঁড়িয়ে তাদের সুখ দুঃখে যাতে অংশীদার হতে পারি। তো এই স্লোগানটা শুধুমাত্র এই আন্দোলনের কথাই মনে করিয়ে দিবে না, এই পানি লাগবে পানি এই স্লোগানটা একটি মানবিক আবেদন, আসলে একটা মানুষের পাশে দাঁড়ানো, যে মানুষের জন্য, এটাও কিন্তু এই কথাটার মধ্যে দিয়ে দাঁড়িয়ে যায় যে হ্যাঁ। আপনি যে প্রশ্নটা করছেন, এই প্রশ্নের উত্তরে আমি একটা কথা বলতে চাই যে আমি উপদেষ্টা নাহিদ ওনারও বলছি যে শুধু মুগ্ধ আর সাহিদ এরার মানুষে এরার কথা জানে, আপনারা একটা ইয়ার মাধ্যমে যেভাবে আরও যারা শহীদ হয়েছে তালিকা কইরা সবার ব্যক্তিগতভাবে সবার একটা ইয়া করার জন্য, মানে তাদের মা বাপ আত্মীয় স্বজন কইরা যদি এটা করে সংরক্ষণ করে যারা শহীদ হয়েছে, কার চেয়ে তো কার অবদান কম না, সকলেরই অবদান আছে, তাদের যদি এটা করেন তাহলে এটা এই জন্য আমি তাদের ওনাকে আবেদন জানাইছি যে এটা করার জন্য, শহীদদের জন্য তাড়াতাড়ি মানে ইয়া করার জন্য, একটা পদক্ষেপ নেওয়ার জন্য, চিকিৎসা করার পদক্ষেপ নেওয়ার জন্য আমি বলছি। এবার একটু আমরা অনেক বেশি ইমোশনাল হয়ে যাচ্ছি। আপনাদের দুজনের মধ্যে সবচেয়ে বেশি দুষ্ট ছিল কি? মুগ্ধ, এটা নির্দ্বিধায় বলতে হবে, মুগ্ধ সবচেয়ে বেশি দুষ্ট ছিল। আমার একটা ঘটনা মনে পড়ে, আমরা দুই ভাই মানে আমাদেরকে যখন আমাদের মা এসে
দুধ খাইতে দিত। তখন আমরা দুই ভাই দুধ খাইতে পছন্দ করতাম না। তো একদিন আম্মু মুগ্ধকে খাইতে দিয়েছে, তো মুগ্ধ ওটা খেয়ে ফেলছে, সুন্দর মতো খেয়ে ফেলছে। খেয়ে কাপটা যেখানে ছিল ওইখানে আবার রেখে দিছে। তা আম্মু এসে জিজ্ঞাসা করতেছে, কি রে তুই এখনো খাস নাই কেন? মুগ্ধ বলতেছে, আমি খাবো না, আমার ইচ্ছে হয়েছে। কিন্তু অলরেডি খেয়ে বসে আছে, আমি খাবো না, আমার ইচ্ছে হয়েছে। তো আম্মু যখন কাছে গিয়ে দেখছে যে কাপ খালি, তখন আম্মু বলতেছে যে তুই আমার সাথে মজা নিচ্ছিস না, এরকম মজা নিবি না, এটা বলে মানে এরকম দুষ্টামি করতো সবসময়। ফ্যামিলি সব মেম্বারদের সাথেও দুষ্টামিতে খুব প্রাণবন্ত ছিল সব জায়গায় আর কি। এরকম আপনি বলেন আপনার তিন ছেলে অনেক লক্ষ্মী, হ্যাঁ বেশি লক্ষ্মী ছিল মুগ্ধ, আপনার কাছে মনে হয়েছে ও কেন লক্ষ্মী ছিল? মানে ওর কি ভালো লাগতো আপনার সবচেয়ে বেশি? ওর সবচেয়ে বেশি ভালো লাগতো তার একটা সবসময় হাসি মুখ থাকতো, মানে কথা বলতেছে ডান চোখে আর মুখে হাসতো, কথা বলার সময় হাসতো, এগুলো সবচেয়ে ভালো লাগতো। আর দ্বিতীয়ত হলো এমনি তো সব দিক দিয়ে ভালো ছিল। আমার তিন ছেলে তা বলতো যে একজন তো একজন ভালো, তো ওর একটু ব্যতিক্রম ছিল। আসে না কিছু কাজে ব্যতিক্রম থাকে, তেমন মনে করেন নামাজ, এরা নামাজ পড়ে কিন্তু অনেক সময় ওয়াক্তরা তো গুরুত্ব দেয় না। ও দেখা গেছে যে সারা তো ফ্রিল্যান্সিং কইরা ফজর নামাজ পড়ে ঘুমাইতো, এটা আমার কাছে বেশি ভালো লাগতো। আমি আবার ওদের এই যে শহীদ হওয়ার 2-3 দিন আগেও বলছি, বা প্রায় সময় প্রতি সপ্তাহে আর বলতাম যে মুগ্ধ তো দেখছস, ওরে বলা লাগে না, হ্যাঁ নিজের থেকে নামাজ পড়া করে, তোরা তো সময় মতো নামাজটার গুরুত্ব দিস, নামাজ পড়তে গাফিলতি করস। ওরে উদাহরণ দিয়ে আমি ওদেরকে করতাম, বলতাম। আমরা আসলে সবসময় এটা নিয়ে মজাও করতাম যে আমাদের মায়ের সাথে স্পেশালি মায়ের ভালো ছেলে, হ্যাঁ মায়ের কাছে এটাই বলা যে এই যে তোমার সবচেয়ে আদরের ছেলে আসছে, এখন তো অনেক কিছু রান্না বান্না হবে, এটা হবে, সবচেয়ে শুধু মুখ ধরেই আদর করো, মানে সবসময় এভাবেই রাগানো হইতো আর কি আমার। এই 2-3 দিন আগে সবসময়। তবে এটা খুব ভালো বললেন যে এই যে আপনার 3 ছেলের মধ্যে যে একটু ব্যতিক্রম ছিল, সেই যে ব্যতিক্রম সেটার ব্যতিক্রম আর প্রমাণও সে রেখে গেল, এবং সেটা গোটা জাতি তাকে স্মরণ করবে তার এই ব্যতিক্রমী উদ্যোগের জন্য, তার মানবিকতার জন্য। মুগ্ধর সাথে আমার ধারণা যে ভাইয়া যেহেতু বড় ভাই, আপনাদের খুবই ভালো ফ্রেন্ডশিপ 3 জনের মধ্যে। তারপরে হয় না যে একদম দুজনে যেহেতু খুব, তো অনেক কিছু শেয়ারিং হতো, অনেক কিছু হতো। ওর সবচাইতে বেশি পছন্দ লাগতো আপনার কি জিনিস, মানে ওর কোন জিনিস আপনার সবচেয়ে ভালো লাগতো, যে বা আবার বিরক্ত লাগতো এরকম? ওর সব থেকে বেশি পছন্দনীয় যেটা ছিল আমার, সেটা হলো ওর লিডারশিপ কোয়ালিটি। আচ্ছা, খুব ভালো একজন লিডার ছিল ও, মানে খুব সহজেই সবাইকে একত্রিত করতে পারতো, একজনকে মোটিভেট করতে পারতো বা কনভিন্স করার ক্ষমতাটা ওর অনেক ভালো ছিল। এই লিডারশিপ কোয়ালিটিটা আমার অনেক পছন্দের ছিল। আবার মাঝে মধ্যে অনেক এই লিডারশিপ কোয়ালিটিটা আমার পছন্দ হতো না, কারণ অনেক সময় সবাই ওর কথা শুনতেছে, আমার কথা কেউ শুনতেছে না, আমার ডিসিশন কেউ নিচ্ছে না, ওকে বেশি প্রায়োরিটি দিচ্ছে। তো এই জন্য আর কি ওর এটা একটা নেগেটিভ জিনিস ছিল আমার জন্য, আবার সবচেয়ে পছন্দের জিনিসও ছিল আমার জন্য। এই গল্প আমাদের আসলে শেষ হবার নয়, এই গল্প থাকবে, এই যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এই মুগ্ধর গল্প এই প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্ম জানবে, কারণ তাদের এই আত্মত্যাগ কখনোই বিফলে যাওয়ার কথা নয়। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই আমন্ত্রণে আপনারা এখানে এসেছেন, তার জন্য আমরা প্রার্থনা করি মুগ্ধের জন্য, মুগ্ধ যেখানেই থাকুক মুগ্ধ ও যেন ভালো থাকে, ওর হাসি খুশি থাকে এবং আল্লাহকে ভালো রাখুক। আপনাদের জন্য রইল সমবেদনা আমাদের পক্ষ থেকে। আপনারা আসছেন, আপনাদের সমবেদনা থেকে আসলে এই যে মানবিকতা, সেটাই আসলে বড় পাওনা। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। সুপ্রিয় দর্শক, আমরা পরবর্তীতে আবার হয়তো কোনো অতিথি নিয়ে আমরা এরকম আরেকটি আড্ডায় অংশগ্রহণ করবো। সেই পর্যন্ত আমরা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।